স্নেহের শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির পঞ্চম অধ্যায় এর পর্ব 6, অর্থাৎ আজকের ক্লাসটি হচ্ছে এই চ্যাপ্টারের ষষ্ঠ ক্লাস। এই ক্লাসটির মধ্যে আমরা জানব ধাতব বন্ধন কি, ধাতু বিদ্যুৎ পরিবাহী কেন, ধাতু তাপ পরিবাহী কেন এবং কার্বনের দুইটি রূপভেদ সম্পর্কে, গ্রাফাইট এবং ডায়মন্ড। তো এই ক্লাসটি হচ্ছে চ্যাপ্টারের একেবারে লাস্টের যে আলোচনা বিষয় সেগুলো নিয়ে আজকের ক্লাসটি সাজিয়েছি। আর আগের ক্লাসগুলো তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে এই ক্লাসের ভিডিওর মধ্যে ভিডিও লিঙ্ক দেওয়া আছে আগের ক্লাসগুলোর, এটার ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলোর ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা ওইখান থেকে ক্লাসগুলোকে দেখে নিতে পারো। তো আমরা শুরু করি। প্রথমেই জানি ধাতব বন্ধন কি। তো ধাতব বন্ধন আমরা যদি সহজ করে বলতে চাই, ধাতব বন্ধন হচ্ছে দুইটি ধাতু পরমাণুর মধ্যে যে আকর্ষণ বল থাকে, অর্থাৎ দুইটি ধাতু পরমাণু যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে, তাই হচ্ছে ধাতব বন্ধন। তো একটু খেয়াল করো, আমরা আয়নিক বন্ধন যখন পড়েছিলাম সেই ক্ষেত্রে বলেছিলাম যে একটি ধাতু পরমাণুর সাথে একটি অধাতু পরমাণুর যে আকর্ষণ বল সেটা ছিল আয়নিক বন্ধন। আর সমযোজী বন্ধন ছিল একটি অধাতু পরমাণুর সাথে আরেকটি অধাতু পরমাণু। আর ধাতব বন্ধন হচ্ছে দুইটি ধাতু পরমাণু। তাহলে দুইটি ধাতব পরমাণুর মধ্যেও আকর্ষণ আছে, এই জন্য তারা কাছাকাছি থাকে এবং সেই আকর্ষণ বলটুকুই হচ্ছে ধাতব বন্ধন। ক্লিয়ার? তো এখন প্রশ্ন আসতে পারে মনে যে কিভাবে ধাতব বন্ধন অর্থাৎ ধাতুর দুইটি পরমাণু কিভাবে একসাথে যুক্ত থাকে, ওই বিষয়টা আমরা এখন ক্লিয়ার করব। তো এটা বোঝার জন্য যদি আমরা একটি ধাতুর টুকরা চিন্তা করি, যে একটা ধাতুর টুকরা, তো একটি ধাতুর টুকরার মধ্যে অসংখ্য ধাতুর পরমাণু থাকে। তো মনে করি যে আমরা সোডিয়ামের একটি ধাতুর টুকরা এখানে, তো সোডিয়ামের একটি ধাতুর টুকরার মধ্যে অনেকগুলো সোডিয়াম পরমাণু আছে। এটা একটা সোডিয়ামের পরমাণু, আরেকটি সোডিয়ামের পরমাণু, আরেকটি পরমাণু, আরেকটি পরমাণু, নিচেও কয়েকটি পরমাণু দিয়ে নেই। এগুলো প্রত্যেকটি হচ্ছে সোডিয়ামের এক একটি পরমাণু, প্রতিটি একটা টুকরার কিছু অংশ নিয়ে আমরা ব্যাখ্যা করছি। সোডিয়ামের বিষয়টা আরও ক্লিয়ারলি বোঝার জন্য সোডিয়ামের পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস আছে, তার যে শক্তি স্তর আছে, সেই বিষয়টা আমাদের সবারই মনে আছে যে সোডিয়ামের একটি সোডিয়াম পরমাণুর মধ্যে শক্তি স্তর থাকে তিনটি। সেই তিনটি শক্তি স্তরের মধ্যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে দুইটি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে 8টি, আর তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে 1টি। জানি আমরা সবাই। তো এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এই সোডিয়ামের বা প্রতিটি পরমাণুরই কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ, আর প্রত্যেকটি ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ তাদের চার্জ হচ্ছে নেগেটিভ। এই জন্য নিউক্লিয়াসকে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত ইলেকট্রন, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ হয়, অর্থাৎ ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস আকর্ষণ করে রাখে চারদিকে। তো আকর্ষণের বিষয়টা আবার এখানে যতটা ইলেকট্রন আছে বা যতটি শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন আছে, সবগুলো শক্তি স্তরের ইলেকট্রনকে নিউক্লিয়াস সমানভাবে আকর্ষণ করে না। কেননা কারণ আকর্ষণের সাথে দূরত্বের একটা সম্পর্ক আছে। যার দূরত্ব বেশি তার আকর্ষণ কম, যখন দূরত্ব থাকবে কম আকর্ষণ থাকবে বেশি, অর্থাৎ দূরত্বের সাথে আকর্ষণ বলের একটি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ওই সম্পর্কটা যদি আমরা বিবেচনা করি, এখানে দেখব যে সোডিয়ামের যে তিনটি শক্তি স্তর আছে, সেই তিনটি শক্তি স্তরের মধ্যে বহিস্থ শক্তি স্তরে যে একটি ইলেকট্রন আছে,
তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম। আর ভিতরের ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস বেশি শক্তিতে বেশি জোরে আকর্ষণ করে, আর বাইরে যেটা আছে তার প্রতি আকর্ষণ কম। ক্লিয়ার? কারণ দূরত্ব বেশি। তো বহিস্থ শক্তি স্তরের যে ইলেকট্রনটির আকর্ষণ কম, এই আকর্ষণ কম হওয়ার কারণে এই বাহিরের ইলেকট্রনটি তখন এখান থেকে এই শক্তি স্তর থেকে ইচ্ছামতো সহজেই বের হয়ে যেতে পারে, বের হয়ে যায়। তো বের যখন হয়ে যায়, আমরা জানি কোনো পরমাণু থেকে যখন ইলেকট্রন বের হয়ে যায় তখন পরমাণুটা আর নিরপেক্ষ থাকে না, তার মধ্যে একটি চার্জ তৈরি হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে এই প্রত্যেকটি পরমাণু থেকে যদি একটি ইলেকট্রন বের হয়ে যায় তখন তার অবস্থা হয় এই যে পজিটিভ, অর্থাৎ চার্জ যুক্ত হয়ে গেল। প্রতিটি থেকেই একটি করে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, ওই অবস্থাটা আমরা চিন্তা করতেছি। তো ইলেকট্রন যে বের হয়ে যাচ্ছে, বের হয়ে এইখানে হয়তো আইসা পড়লো ইলেকট্রন, মানে মাইনাস চিহ্ন দ্বারা আমরা সেই জায়গাটাকে বোঝাচ্ছি যে ইলেকট্রন এখানে চলে আসলো, এইখানে ইলেকট্রন চলে আসলো, ইলেকট্রনগুলো বাহিরে চলে আসছে, অর্থাৎ শক্তি স্তরের মধ্যে আর নাই, সেগুলো পরমাণুগুলোর মাঝে যে ফাঁকা জায়গা আছে সেইখানে চলে আসলো ইলেকট্রন। তাহলে যখন পরমাণু থেকে ইলেকট্রন চলে আসলো, ভিতরের যেই অংশটা রয়ে গেল, মানে ইলেকট্রন একটা চলে আসার পর, সেটাকে বলা হয় পারমাণবিক শ্বাস। পারমাণবিক শ্বাস। শ্বাস কেন বলা হচ্ছে? শ্বাস হচ্ছে আসলে ভিতরের অংশটাকে বোঝায়, মজ্জা। যেমন হাড়ের ভিতরে মজ্জা থাকে, ঠিক শ্বাস এর ইংরেজি শব্দ হচ্ছে কোর। কোর অর্থ হচ্ছে মজ্জা। তাহলে এইখানে পারমাণবিক মানে পরমাণুর যে অবশিষ্ট ইলেকট্রন আসার পরও যা রয়ে গেল সেটা হচ্ছে পারমাণবিক শ্বাস। ক্লিয়ার? আর যেটা চলে আসলো সে হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে বিষয়টা? তো এই ক্ষেত্রে পারমাণবিক শ্বাস আর ইলেকট্রন, ইলেকট্রন কিন্তু এখন আর যে পরমাণু থেকে চলে আসছে ওই পরমাণুর নিয়ন্ত্রণের মধ্যে আর নাই, সে তখন বাহিরে চলে আসছে। তো সমগ্র পরমাণু থেকে, একটা ধাতুর টুকরার মধ্যে যে কোটি কোটি পরমাণু থাকে, সেই কোটি কোটি পরমাণু থেকে সবগুলো ইলেকট্রন যখন বাহিরে চলে আসলো, তখন দেখা গেল যে ইলেকট্রন, অসংখ্য ইলেকট্রন, অর্থাৎ সম্পূর্ণ ধাতুর টুকরাটা একটা ইলেকট্রনের সমুদ্রের মধ্যে যেমন নিমজ্জিত আছে, সেভাবে চিন্তা করা হয়। এই বাহিরের ইলেকট্রনগুলো অনেক কিছুর জন্য, অনেক ধাতুর ধর্মের জন্য দায়ী। তাহলে প্রথমত কি হচ্ছে, যেমন ইলেকট্রনটি এই পরমাণু থেকেই আসছে আমরা চিন্তা করি, কিন্তু সে শুধু এখন তার না, কারণ এই ইলেকট্রনকে, এই পরমাণুটার এখন অবস্থা হয়ে গেল পজিটিভ, এটাও এখন পজিটিভ। তাহলে বাহিরের যে ইলেকট্রনটা, মাঝামাঝি যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটিকে এখন এই পরমাণু এবং এই পরমাণু দুইটাই এখন পজিটিভ অবস্থায় আছে, এবং দুইটি পরমাণুই এখন তাকে আকর্ষণ করতেছে। তাহলে মাঝখানের ইলেকট্রনটা প্রতি এখন দুইটা পরমাণুরই আকর্ষণ, যার কারণে এই পরমাণু দুটি, এই শ্বাস দুটি, পারমাণবিক শ্বাস দুটি কাছাকাছি অবস্থান করে, কারণ তাদের তো এখন মাঝের একটা বিষয়কে তারা আকর্ষণ করতেছে, তারা কাছাকাছি অবস্থান করতেছে। এই দুইটিও একই কারণে কাছাকাছি অবস্থান করতেছে, এই দুইটি একই কারণে, এই দুইটি একই কারণে। তাহলে সার্বিকভাবে কি দাঁড়ালো, যে ধাতুর টুকরার মধ্যে যে কোটি কোটি পরমাণু ছিল, এই সবগুলো পরমাণুই এখন আকর্ষণ করার জন্য প্রস্তুত, এবং তারা পরস্পর থেকে দূরে সরে যায় না, বিচ্ছিন্ন হয় না, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আটকিয়ে থাকে। তাহলে এইভাবে এই যে আকর্ষণ তৈরি হচ্ছে, এই আকর্ষণটাই হচ্ছে ধাতু পরমাণুর সাথে আরেকটি ধাতু পরমাণুর আকর্ষণ। এই কারণেই এটাকে বলা হয় ধাতব বন্ধন। ক্লিয়ার? এমনিভাবে ধাতব বন্ধন তৈরি হয়।
আচ্ছা, তারপরে ধাতু বিদ্যুৎ পরিবাহী কেন, ওই বিষয়টা আমরা জানি। আসলে ধাতব বন্ধনটা আমাদের কাছে যখন ক্লিয়ার হয়ে যাবে, ধাতব বন্ধন কিভাবে তৈরি হলো, এই যে ইলেকট্রন বের হয়ে আসলো, ভিতরের অংশটা কি দাঁড়াইলো, এটা যখন আমরা ভালো করে বুঝতে পারবো বা বুঝতে পেরেছি, তাহলে বাকি অংশটুকু আমাদের জন্য একেবারেই সহজ। তাহলে কি সেই বিষয়টা, যে ইলেকট্রনগুলো যখন চলে আসলো, এই ইলেকট্রনটি একটু আগেও বলেছি, তারা এখন নির্দিষ্ট কোনো পরমাণুর নিয়ন্ত্রণে নাই, তারা এখন ইচ্ছা মতো সম্পূর্ণ ধাতুর টুকরাটাতেই চলাচল করতে পারে, সঞ্চারিত হইতে পারে। তাহলে এই যে সঞ্চালন হওয়া, চলাচল করা, এই বিষয়টাকে বলা হয় ইংলিশে সঞ্চারণশীল ইলেকট্রন। মানে এই ইলেকট্রনগুলোকে বলা হয় এখন সঞ্চারণশীল ইলেকট্রন, আর ইংলিশে বলা হয় এটাকে ডিলোকালাইজড ইলেকট্রন। ডিলোকালাইজড, লোকাল মানে হচ্ছে একটা নির্দিষ্ট স্থানকে বোঝায়, আর ডিলোকালাইজড এখন আর সে নির্দিষ্ট স্থানের মধ্যে নাই, নির্দিষ্ট পরমাণুর মধ্যে নাই, সমগ্র ধাতুর টুকরার মধ্যেই চলাচল করতে পারে। এই জন্য ওই ইলেকট্রনটাকে বলা হয়, এই ইলেকট্রনগুলোকে এখন বলা হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন, আর বাংলায় বলা হয় সঞ্চারণশীল ইলেকট্রন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ধাতু বিদ্যুৎ পরিবাহী। বিদ্যুৎ পরিবাহী আমরা জানি ওই পদার্থগুলো কি বলা হয় যার ভিতর দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে। যেমন সমগ্র ধাতু যেই পরমাণুগুলো আছে, লোহা, তামা, স্বর্ণ, রূপা, সোডিয়াম, এগুলো হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, তাদের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে। আর যে সমস্ত পদার্থগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে না, তাদেরকে বলা হয় বিদ্যুৎ অপরিবাহী। যেমন রাবার, প্লাস্টিক, অধাতব পরমাণু, শুকনা কাঠ, এগুলো হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী। তাহলে কেন ধাতুগুলো বিদ্যুৎ পরিবাহী আর অধাতুগুলো বা শুকনো কাঠ এরা কেন বিদ্যুৎ অপরিবাহী, ওই বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ার হই। তো যদি এই ধাতুর টুকরাটার এটা একটা প্রান্ত, এই প্রান্তের মধ্যে বিদ্যুতের একটি তার সংযুক্ত করা হলো, এখানে বিদ্যুতের তার মানে ইলেকট্রনের প্রবাহ দেওয়া হচ্ছে, আর যদি ইলেকট্রনগুলো এখান দিয়ে দেওয়া হচ্ছে, ইলেকট্রনগুলো সম্পূর্ণ ধাতুর টুকরাটার ভিতর দিয়ে অতিক্রম করে যদি এই প্রান্তে আসার সুযোগ থাকে বা আসে, তখনই আমরা এই ধাতুর টুকরাটাকে বলতে পারবো বিদ্যুৎ পরিবাহী। এখন তারা আসে কিভাবে বা আসে কি না, সেই বিষয়টা আমরা ক্লিয়ার হই। তো এইখানে নেগেটিভ, এগুলো যেহেতু এই প্রান্তে দিয়ে ইলেকট্রন দেওয়া হচ্ছে নেগেটিভ, আর এইখানে হচ্ছে তার বিপরীত চার্জ অর্থাৎ পজিটিভ, এগুলো আছে বিদ্যুতের তার। তো যখনই ইলেকট্রন, এখানে ইলেকট্রনের পরিমাণ বেশি, সেই ইলেকট্রনগুলো এই পদার্থের ভিতরে যাবে, ঢুকবে, অর্থাৎ ধাতুর টুকরাটার ভিতরে ঢুকবে। তো একটি ইলেকট্রন যা আসার পর সে এই জায়গাটা ছেড়ে দিয়ে সামনে যাবে, আবার এই ইলেকট্রনটি সামনে যাবে, এটাও আবার তার জায়গা ছেড়ে দিয়ে সে সামনে যাবে, এটা সামনে যাবে। এইভাবে ইলেকট্রনগুলো নিজের অবস্থান থেকে সে সামনে অগ্রসর হচ্ছে। তাহলে সামনে অগ্রসর হচ্ছে মানে কি, টোটালি এই প্রান্ত থেকে ইলেকট্রনের প্রবাহটা ওই প্রান্তে যাচ্ছে। এই কারণে ধাতুগুলো বিদ্যুৎ পরিবাহী। ক্লিয়ার? আর কোনো অধাতব অংশ অথবা প্লাস্টিক, শুকনো কাঠ, ওই পদার্থগুলোর ভিতরে এইভাবে মুক্ত ইলেকট্রন মানে ডিলোকালাইজড ইলেকট্রন নেই। এই ডিলোকালাইজড ইলেকট্রন না থাকার কারণে তারা বিদ্যুৎ অপরিবাহী হয়, অর্থাৎ একটা প্রান্ত দিয়ে যদি আমরা বিদ্যুৎ চালনা করি, অপর প্রান্ত পর্যন্ত ইলেকট্রনের প্রবাহ যায় না। এই জন্য ওই পদার্থগুলো হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই বিষয়টাও আমরা ক্লিয়ার হয়ে নিলাম। এরপরে জানি ধাতু তাপ পরিবাহী কেন। আসলে সেম ঘটনাই, তাপ পরিবাহিতার কারণও হচ্ছে এই ডিলোকালাইজড ইলেকট্রন। কিভাবে? যদি আমরা এই প্রান্ত দিয়ে তাপ চালনা করি, তাপ দেই, তো তাপও এক প্রকার শক্তি। বিদ্যুৎ যেমন শক্তি ছিল, এই প্রান্ত দিয়ে শক্তি দিলাম,
তাপ যদি এই প্রান্ত দিয়ে দেই তখন এই প্রান্তের শক্তির পরিমাণ বেড়ে যাবে। ওই শক্তিগুলোকে পরিবহন করবে ইলেকট্রন, পরিবহন করে একটা আরেকটার কাছে পৌঁছে দিবে, আরেকটার কাছে পৌঁছে দিবে, এইভাবে পৌঁছাইতে ক্রমান্বয়ে ওই প্রান্ত তাপ চলে যাবে। তাহলে এক প্রান্তে যদি আমরা তাপ দেই, উত্তপ্ত করি, তাপ শক্তিটা অপর প্রান্ত পর্যন্ত যাবে ধাতুর ক্ষেত্রে। এই জন্য ধাতুগুলো হচ্ছে তাপ পরিবাহী। আর অধাতুর টুকরা যেমন একটা কাঠ এক মাথায় দইরা আমরা যদি তাপ দেই, আগুন জ্বালাই, তাহলে অপর মাথায় পর্যন্ত তাপ যায় না, বা গেলেও অনেক সময় লাগে, অল্প পরিমাণে যায়, সেটা আবার বিভিন্ন কারণে। আর ধাতুর যেমন লোহার আমরা যদি এক প্রান্ত ধরে তাপ দিই, দেখা গেছে মুহূর্তের মধ্যেই যেই প্রান্তের ধরে আমরা তাপ দিয়েছিলাম সেই প্রান্তে আর ধরে রাখা যাচ্ছে না, তাপ দ্রুত চলে আসছে। দ্রুত চলে আসার কারণেই হচ্ছে এই যে এখানে ডিলোকালাইজড ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো তাপ শক্তিটাকে দ্রুত সঞ্চালিত করে দেয়। একই কারণে তাইলে ধাতুসমূহ তাপ পরিবাহী। ক্লিয়ার? তারপর আমরা জানব কার্বনের রূপভেদ সম্পর্কে। তাহলে রূপভেদ বিষয়টা কি? রূপভেদ আসলে হচ্ছে রূপ মানে তার যে ভিন্নতা, এক একজনের এক এক রকম যদি অবস্থা হয় তখনই আমরা সেটাকে আসলে বলি রূপ। যেমন কার্বন যে মৌলিক পদার্থটি, কার্বন মৌলিক পদার্থটির পারমাণবিক সংখ্যা আমরা জানি 6। এই 6 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কার্বন পরমাণুটির দিয়ে পৃথিবীর দুইটি গুরুত্বপূর্ণ পদার্থ, এগুলো এই কার্বন দিয়ে গঠিত। একটি হচ্ছে গ্রাফাইট, আরেকটি হচ্ছে ডায়মন্ড, মানে হীরক বা হীরা। তাহলে গ্রাফাইট আমরা সবাই চিনি, দেখেছিও সবাই। গ্রাফাইট হচ্ছে আমরা যে কাঠ পেন্সিল দিয়ে লিখি, সেই কাঠ পেন্সিলের যে পেন্সিলটা মূলত শীষটা, এটাই গ্রাফাইট। অথবা তোমরা কেউ যদি ব্যাটারি ভাঙো, আমরা যে পেন্সিল ব্যাটারিগুলো ব্যবহার করি, এই ব্যাটারির ভিতরে একটি কালো রড থাকে, একটি দণ্ড থাকে, ইহাই গ্রাফাইট। তো গ্রাফাইট এবং পেন্সিল যে গ্রাফাইট, এটা কিন্তু আসলে খুব কঠিন না। কঠিন ঠিক আছে, কিন্তু অনেক বেশি শক্ত না। একটু বেশি চাপ দিলে আমরা পেন্সিল অনেক সময় যে শার্প করি, শার্প করার পর একটু জোরে যদি চাপ পড়ে ভেঙে যায়, এটা ভঙ্গুর। কিন্তু ডায়মন্ড যেই পদার্থটা, হীরক, সেও কার্বন দিয়ে তৈরি, কিন্তু ওইটা হচ্ছে পৃথিবীর সবচাইতে কঠিন পদার্থ। ওটা তো চাপ দিয়ে ভাঙ্গাই যায় না, এটাকে বিশেষভাবে কাটতে হয়, টুকরা করতে হয়। তাহলে খেয়াল করো যে কার্বনের দিয়ে তৈরি দুইটি পদার্থ, একটি হচ্ছে গ্রাফাইট আর একটি হচ্ছে ডায়মন্ড। গ্রাফাইট খুব বেশি শক্ত না, কিন্তু ডায়মন্ড হচ্ছে পৃথিবীর সবচাইতে কঠিন পদার্থ, শক্ত। আরও ভিন্নতা হচ্ছে গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী, ডায়মন্ড বিদ্যুৎ অপরিবাহী। কেন? এই ব্যাখ্যাগুলো এখন আমরা জানব যে উভয়ই কার্বন দ্বারা গঠিত, কিন্তু তারপরও দুইটার বৈশিষ্ট্য কেন আলাদা। তাহলে যদি কোনো মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন রূপ দেখা যায়, তাহলে এই ভিন্ন ভিন্ন রূপগুলোকেই বলা হয় রূপভেদ। তাহলে গ্রাফাইট, কার্বনের ক্ষেত্রে আমরা দুইটি রূপ দেখি, একটি হচ্ছে গ্রাফাইট আর একটি হচ্ছে ডায়মন্ড। এছাড়াও আরও অনেক পদার্থের রূপভেদ আছে, সালফার, ফসফরাস, তাদেরও ভিন্ন ভিন্ন রূপ আছে। তো এগুলো তোমরা আরও উপরের ক্লাসে গেলে এদের সম্পর্কে জানবা। আমরা এখন গ্রাফাইট মানে কার্বনের রূপভেদ সম্পর্কে জানবো, কারণ এগুলো প্রায় পরীক্ষার মধ্যে আসে, সৃজনশীলে, বিশেষ করে সৃজনশীলে আসে যে গ্রাফাইট এবং ডায়মন্ড দুইটিই কার্বন দ্বারা তৈরি, অথবা দুইটিই কার্বনের রূপভেদ, কিন্তু একটি বিদ্যুৎ পরিবাহী আরেকটি বিদ্যুৎ অপরিবাহী, কেন ব্যাখ্যা করো। তাহলে কার্বন থেকে আমরা দুইটি পদার্থ কার্বনের রূপভেদ পাচ্ছি, একটি হচ্ছে গ্রাফাইট
আরেকটি হচ্ছে ডায়মন্ড। উভয়ই কার্বন তেল। তাহলে কি তাদের ভিন্নতা? আসলে ভিন্নতা হচ্ছে তাদের বন্ধনের ভিন্নতা। গ্রাফাইটের মধ্যে প্রত্যেকটি কার্বন, এখানেও একটি গ্রাফাইটের টুকরার মধ্যে সব কার্বন, তাহলে ভিতরে যে কার্বনগুলো আছে একটু ভালো করে আমরা খেয়াল করি, ভিতরে যে কার্বনের পরমাণুগুলো আছে গ্রাফাইটের ক্ষেত্রে প্রত্যেকটা কার্বন পরমাণুর মানে পাশে আরও 3টি কার্বন পরমাণু আইসা যুক্ত হয়। আর ডায়মন্ডের ক্ষেত্রে প্রত্যেকটি কার্বন পরমাণুর চারপাশে আরও 4টি কার্বন পরমাণু আইসা যুক্ত হয়। তাহলে গ্রাফাইটের ক্ষেত্রে যুক্ত হয় 3টি, একটি কার্বনের চারপাশে 3টি, আর ওই ক্ষেত্রে ডায়মন্ডের ক্ষেত্রে একটি কার্বনের চারপাশে যুক্ত হয় 4টি কার্বন পরমাণু। তাহলে আমরা একটু যদি চিত্র দিয়ে দেখি বিষয়টা এরকম যে কার্বন পরমাণুর ক্ষেত্রে আমরা জানি কার্বনের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 4টি, কারণ কার্বনের টোটাল ইলেকট্রন হচ্ছে 6টি। ভিতরের শক্তি স্তরে 2টি ইলেকট্রন আর বাইরের শক্তি স্তরে ইলেকট্রন থাকে 4টি। এই 4টি ইলেকট্রনকে আমরা সিঙ্গেল সিঙ্গেল দেখাই দিলাম। তো এই কার্বনের একটা গ্রাফাইটের টুকরার মধ্যে তো অসংখ্য কার্বন পরমাণু, তাহলে এই কার্বনের সাথে আরও কার্বন আসবে, এখানে আসবে, এখানে আসবে, 3টি আসবে, মানে একটি কার্বনের সাথে 3টি এলো প্রত্যেকটি কার্বন। তারপরে এই কার্বনের আবার সাথে 3টি যুক্ত হবে, এই কার্বনের চারদিকে আবার 3টি। তো এইভাবে যুক্ত হয়ে বিশাল টুকরা তৈরি হয়। তো যদি আমরা খেয়াল করি কি বিষয়, এখানে 3টি কার্বন যখন আসবে তখন 3টি বন্ধন তৈরি হবে আর একটি ইলেকট্রন মুক্ত থাকবে, মানে বন্ধনহীন অবস্থায় থাকবে। আর ডায়মন্ডের ক্ষেত্রে ঘটনা হবে সেই ক্ষেত্রে কার্বন একটি পরমাণুর চারপাশে 4টি যে ইলেকট্রন আছে সেই 4টি ইলেকট্রনের সাথে যুক্ত হওয়ার জন্য চারপাশ থেকে 4টি কার্বন পরমাণু আসবে। এগুলো প্রত্যেকটি এক একটি কার্বন। তাহলে একটু খেয়াল করলে আমরা বিষয়টা সহজেই পার্থক্যটা বুঝতে পারবো। ডায়মন্ডের ক্ষেত্রে বন্ধন হচ্ছে 4টা, কারণ 4টা কার্বন এসে যুক্ত হয়ে গেল। আর গ্রাফাইটের ক্ষেত্রে বন্ধন 3টি, কিন্তু একটি ইলেকট্রন ফ্রি আছে, মুক্ত আছে। তাহলে আমরা একটু আগেই বলেছিলাম যে কোন পদার্থগুলো বিদ্যুৎ পরিবহন করে, যাদের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে, মানে ইলেকট্রন মুভ করার মতো সুযোগ থাকে। তাহলে এই দুইটি পদার্থর একটু চিন্তা করলে বোঝা যাচ্ছে যে কোনটির মধ্যে ইলেকট্রন ফ্রি আছে, মুভ করার, ডিলোকালাইজড হওয়ার সুযোগ আছে। অবশ্যই গ্রাফাইটের, কারণ সেখানে একটি ইলেকট্রন সিঙ্গেল আছে। আর এই ক্ষেত্রে ডায়মন্ডের যে 4টি ইলেকট্রন ছিল প্রতিটি কার্বনের, তারা 4টি বন্ধনে আবদ্ধ, কোনো ফ্রি ইলেকট্রন নাই, যার কারণে ডায়মন্ড হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী আর গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। তো পরীক্ষায় যখন আসে তোমরা এই চিত্রটা দিবা, সাথে গ্রাফাইট এবং ডায়মন্ডের আরও 2টা চিত্র আছে, ওই চিত্রগুলো দেখাই দিবা। যে গ্রাফাইটের ক্ষেত্রে যে ত্রিবন্ধন যে হয়, যে প্রত্যেকটি কার্বন যে 3টি বন্ধন তৈরি করে এগুলো ষড়ভুজ আকৃতি লাভ করে, এরকম ষড়ভুজ। এরকম হবে। নিচে আরেকটি স্তর দেখাবো, উপরে একটি স্তর, নিচে আরেকটি স্তর, এখানে আরেকটি স্তর, তারপরে এদের সাথে এভাবে একটি দুর্বল আকর্ষণ বল যুক্ত থাকে। মানে ডায়মন্ডের এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা স্তরে থাকে এবং একটা স্তরের সাথে আরেকটা স্তরের একটি দুর্বল
বন্ধন থাকে গ্রাফাইটের ক্ষেত্রে। আর ডায়মন্ডের ক্ষেত্রে আমরা চিত্রটা এইভাবে দেখাবো, ষড়ভুজ দেখাবো এই ক্ষেত্র। তো দেখানোর পর এই ষড়ভুজ এটি একটু খেয়াল করে আঁকতে হবে, কারণ ডায়মন্ডের চিত্র এমনিতেই একটু জটিল। তো এখানে এরকমভাবে দেখাবো। এই প্রত্যেকটা কোণের মধ্যে খেয়াল করতে হবে, প্রত্যেকটা কোণের মধ্যে কিন্তু কার্বন, এই যে এগুলো কার্বন, এই যে কার্বন, এগুলো প্রত্যেকটা কোণের মধ্যে কার্বন আছে। এই কোণগুলো কার্বন, কার্বন এগুলো কার্বন, এবং তারা এইভাবে যুক্ত থাকে। এইখানে বন্ধন দ্বারা যুক্ত থাকে এরকম। আর গ্রাফাইটের ক্ষেত্রে এগুলো কার্বন, প্রত্যেকটি কোণের মধ্যে কার্বন আছে। কার্বন দ্বারা যুক্ত। তো খেয়াল করলে আমরা দেখি যে ডায়মন্ডের মধ্যে অসংখ্য বন্ধন, এবং এটাকে বলা হয় চতুস্তলকীয়ভাবে তারা যুক্ত আছে, আর এটা সমতলীয়ভাবে যুক্ত আছে। তো তাদেরকে ছিন্ন করা, একটি স্তর থেকে আরেকটি স্তর যেহেতু দুর্বল বন্ধন দ্বারা যুক্ত আছে, তাদেরকে আলাদা করা খুব সহজ। আর এই ক্ষেত্রে এই টুকরাটাকে কাটা অনেক কঠিন ব্যাপার, এই জন্যই সে সবচেয়ে শক্ত, এবং তার মধ্যে মুক্ত ইলেকট্রন নেই, তাই তারা বিদ্যুৎ অপরিবাহী। তাহলে এদেরকে নিয়ে প্রশ্ন দুইভাবে হইতে পারে। বিদ্যুৎ অপরিবাহীর কথা বললে মুক্ত ইলেকট্রনের বিষয়টা বলবা, যে এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন নাই, একই রকমভাবে চিত্র দেখানোর পর। আর এর মধ্যে প্রত্যেকটা কার্বনের কিন্তু ওই যে একটি করে এখন মুক্ত ইলেকট্রন আছে, এই প্রত্যেকটি কার্বনের মধ্যে মুক্ত ইলেকট্রন আছে একটি, এই কারণে গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী হয়। আর যদি তাদের এই বলে যে গ্রাফাইট তো বেশি শক্ত না, কিন্তু ডায়মন্ড সবচেয়ে বেশি শক্ত কেন, তখন তুমি ব্যাখ্যা করবা এই চিত্র দেওয়ার পরেই, যে এর মধ্যে চতুস্তলকীয় ভাবে তারা কার্বনগুলো যুক্ত আছে, এবং একটি ছোট টুকরাকে ভাঙতে গেলে, কাটতে গেলে অসংখ্য বন্ধনকে ভাঙতে হয়, তাই এখানে অনেক বেশি শক্তি লাগে, এই জন্য সেটা হচ্ছে অনেক বেশি শক্ত। আর এই ক্ষেত্রে একটি স্তর আরেকটি স্তরের মধ্যে দুর্বল বন্ধন দ্বারা যুক্ত আছে, এদেরকে সহজেই আলাদা করা যায়, যার কারণে এটা তত বেশি শক্ত না। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।